বিসমিল্লাহ রহমান রহিম। ফোর্থ ডাইমেনশনে আপনাদেরকে স্বাগত। স্বপ্নের রাজনীতি, দায় এড়ানোর সংস্কৃতি এবং বাংলাদেশের বাস্তবতার বাংলাদেশ। গত ৫৫ বছর ধরে এই দেশের মানুষ একটি জিনিস সবচেয়ে বেশি শুনেছে: স্বপ্ন। কেউ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছেন, কেউ উন্নয়নের মহাসড়ক, কেউ ডিজিটাল বিপ্লব, কেউ স্মার্ট রাষ্ট্র। স্বপ্নের অভাব ছিল না, কিন্তু সমস্যা অন্য জায়গায়। প্রতিবারেই একজনকে সরিয়ে আরেকজন এসেছেন। প্রতিবারেই বলা হয়েছে আগেকাররা দেশ ধ্বংস করে গেছে, আমরা ঠিক করব। কিন্তু কিন্তু মানুষের প্রশ্ন হলো, তাহলে ৫৫ বছর পরও কেন মানুষ একই জায়গায় দাঁড়িয়ে? বরং অনেক ক্ষেত্রে তা তলানিতে গিয়ে ঠেকেছে। মানবতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা, ন্যায় বিচার শূন্যের কোঠায় না বলে নেগেটিভ বললেই যথার্থ বলে মনে হয়। তৃতীয় মাত্রায় বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এবং জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের সাক্ষাৎকার শুনছিলাম। উভয়ই একসময় আমার ঘনিষ্ঠ মানুষ ছিলেন। ব্যক্তিগতভাবে আমি তাদেরকে জানি। তারা দুজনেই সৎ, পরিশ্রমী এবং নীতির প্রশ্নে আপোষহীন মানুষ। তাদের কথা শুনে, তাদেরকে দেখে আশা জাগে। কিন্তু আমি ব্যক্তিকে দেখি না, আমি দেখি রাজনৈতিক সংস্কৃতি। কারণ একজন মানুষ যে পরিবেশে রাজনীতি করেন, ধীরে ধীরে সেই পরিবেশেই তার ভাষা, চিন্তা এবং এবং ব্যাখ্যার ভিতর দিয়ে প্রতিফলিত হয়। হায়দার সাহেব আক্রমণাত্মক ছিলেন না। বাংলাদেশের রাজনীতিতে যা দেখা যায় তার ব্যতিক্রম। বরং তিনি জনগণের আকাঙ্ক্ষা, খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব বাস্তব প্রশ্নগুলি তুলে ধরেছেন। সরকারের করণীয় সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন ২০২১ সালে তার দলের চেয়ারম্যান বৈশ্বিক সংকটের আশঙ্কা দেখে খাদ্য, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় জিনিস মজুদের পরামর্শ দিয়েছিলেন। যদি তখন রাষ্ট্র তা গুরুত্ব দিত, আজ মানুষ হয়তো কিছু আশান্বিত হতো, একটা মহা বিপদ থেকে বেঁচে যেত। আজ মানুষ হয়তো তাদের জন্য দোয়া করত। অন্যদিকে বকুল সাহেব সরকারের নানা পরিকল্পনা, প্রশিক্ষণ, সংসদীয় জবাবদিহিতা, প্রযুক্তিভিত্তিক কৃষি ব্যবস্থাপনা, অনলাইন মার্কেটিং, ই-কমার্স এসব বিষয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার সরকারের পরিকল্পনার কথা বলেছেন। শুনতে খুব সুন্দর লাগে, কিন্তু এখানেই শুরু হয় প্রশ্ন। প্রথমেই বলবো, স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে যে দেয়াল, সেটি কে ভাঙবে? বকুল সাহেব বললেন, উৎপাদক ও ভোক্তার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি করা হবে। মধ্যস্বত্বভোগীরা বাদ যাবে। কৃষক সরাসরি অনলাইনে পণ্য বিক্রি করবে। চমৎকার ধারণা, আমি সাধুবাদ জানাই। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলো কি শুধু অর্থনৈতিক শক্তি, না তারা রাজনৈতিক শক্তিও বটে? বাজার, পরিবহন, আড়ত, পাইকারি নিয়ন্ত্রণ সবকিছুর পেছনে রাজনৈতিক ছত্রছায়া আছে। তাহলে তাদের পুনর্বাসন ছাড়া এই পরিবর্তন বাস্তবায়ন হবে কি? কারণ অভিজ্ঞতা বলে, বাংলাদেশে যে কোনো ভালো নীতির সবচেয়ে বড় শত্রু হচ্ছে বাস্তবতার অদৃশ্য সিন্ডিকেট। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পায়, তার চেয়েও বড় কথা হলো তারা ক্ষমতাধর, তাদের কাছে অর্থ আছে। আপনি যখন তাদের স্বার্থে আঘাত করবেন,
তখন তারা কি করবে? সুতরাং তাদের পুনর্বাসন অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত যদি বলি, জবাবদিহিতা কি শুধু সংসদের ভেতরে হবে? বকুল সাহেব বললেন, প্রধানমন্ত্রী প্রতি বুধবার জবাব দেন, মন্ত্রীদেরও জবাবদাহি করতে হয়, প্রশিক্ষণ হয়, সংসদ শেখানো হয়। ভালো কথা, অত্যন্ত চমৎকার। কিন্তু জনগণের প্রশ্ন অন্য জায়গায়। শিশু ধর্ষণের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কি জবাব দিয়েছেন? মব জাস্টিস বন্ধে বাস্তব ফলাফল কি? মাজারে হামলা, ধর্মীয় উগ্রতা, আইন হাতে তুলে নেওয়া, এসবের দায় কে নেবে? কি ব্যবস্থা নেওয়া হয়েছে? শুধু মব কমে গেছে বললে তো হবে না। রাষ্ট্রের কাজ অনুভূতি দেয়া না, দুঃখ প্রকাশ করা না, নিরাপত্তা নিশ্চিত করা। জবাবদিহিতায় যদি বাস্তব ফলাফল প্রতিফলিত না হয়, তাহলে সেই কর্মকাণ্ড চর্চা কাগজে চর্চাই বলে হয়, গণতন্ত্র না। এরপরে আসি, অতীতের সব দোষ দিয়ে বর্তমানের ব্যর্থতা কতদিন ঢাকবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে পুরানো নাটক। সবাই ক্ষমতায় গিয়ে বলে আগের সরকার সব নষ্ট করে গেছে, কিন্তু মানুষ এখন জানতে চায় আপনি কি ঠিকটা করলেন। কারণ জনগণ তার ইতিহাসের অজুহাত শুনতে চায় না, তারা ফলাফল দেখতে চায়। একটি হাসপাতালের এক্স-রে মেশিন পড়ে আছে, অপারেটর নেই, কিট আছে, কেমিক্যাল নেই, ডাক্তার আছে, রোগী সেবা পায় না, স্কুল আছে, ছাত্র নেই, হাসপাতাল আছে, চিকিৎসা নেই। এগুলি কি শুধু আগের সরকারের ব্যর্থতা, নাকি রাষ্ট্র পরিচালনার ধারাবাহিক অদক্ষতা? এরপরে আসি, স্বপ্ন কি আবারও বাস্তবতাকে হারাবে? বাংলাদেশের মানুষ স্বপ্ন শুনতে শুনতে ক্লান্ত, কারণ তারা জানে স্বপ্ন দেখানো সহজ, কিন্তু বাস্তব পরিবর্তন আসে কঠিন সিদ্ধান্তের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে। ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ, অনেক ক্ষেত্রেই ত্যাগ করতে হয়। দলীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো থেকে, সিন্ডিকেট ভাঙ্গা থেকে, নিজের লোকদের বিরুদ্ধে অবস্থান নেয়া থেকে। এবং এখানেই আমাদের রাজনীতি বারবার ব্যর্থ হয়েছে। সবশেষে বলতে চাই, আমি এখনো আশাবাদী হতে চাই, কারণ আশাহীন জাতি বাঁচে না। কিন্তু অন্ধ আশাবাদও বিপজ্জনক। আজ প্রয়োজন সত্য বলা, অসঙ্গতি তুলে ধরা, প্রশ্ন করা, কারণ প্রশ্নহীন সমাজ শেষ পর্যন্ত স্বৈরাচারের জন্ম দেয়। ৫৫ বছর পরও যদি আমরা শুধু স্বপ্ন শুনি আর বাস্তবতা একই থাকে, তাহলে সমস্যা ব্যক্তিক নয়, সমস্যা পুরো রাজনৈতিক সংস্কৃতিতে। এবং সেই সংস্কৃতি না বদলালে নতুন মানুষ আসবে, নতুন স্বপ্ন আসবে, নতুন স্লোগান আসবে, কিন্তু দেশের মানুষ একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। আর তখন ইতিহাস আবারও লিখবে স্বপ্ন ছিল, বাস্তবতা ছিল না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন।